বহুদিন ধরে নাক ডাকার সমস্যায় ভুগছেন। বাড়ির লোকও বলছে যে নাক ডাকছে। যে নিজে নাক ডাকে তার সে খুব একটা বুঝতে পারে না। যার নিজের নাক ডাকার প্রবলেম থাকে, স্নোরিংয়ের প্রবলেম থাকে, সে নিজে সবসময় খুব একটা বুঝতে পারে না। তো যে তার সাথে ঘুমোচ্ছে বা বাড়ির লোক বলছে নাক ডাকছে, কিন্তু আপনি কেয়ার করছেন না। ফলে খুব মারাত্মক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। নাক ডাকার সাথে সাথে যদি আপনার দেখা যায় যে দিনের বেলায় আপনি খুব ক্লান্তি বোধ করছেন, কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করেছে, ব্লাড প্রেশার হাই হয়েছে, আপনার ব্লাডে অক্সিজেন লেভেলের ঘাটতি দেখা দিয়েছে, স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করেছে। স্লিপ অ্যাপনিয়া হচ্ছে এমন একটা সমস্যা যেটা ঘুমের মধ্যে মানে ঘুমন্ত অবস্থায় আপনার কিছুক্ষণের জন্য ব্রিদিং প্রবলেম হবে, নিঃশ্বাস আপনার নিতে অসুবিধা হবে, একটা শ্বাসরোধ মতো একটা সিমটম ডেভেলপ করবে। এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। তো এরকম স্লিপ অ্যাপনিয়াও হয়তো ডেভেলপ করেছে, টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করেছে। ইভেন আপনার এই নাক ডাকাকে আপনি কেয়ার না করলে, সময় মতো ট্রিটমেন্ট না করলে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। নাক ডাকার সমস্যা আছে বহুদিন ধরে, আপনি এরকমভাবে এত এইসব সমস্যাগুলো আছে তবু আপনি কেয়ার করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু লাইফ থ্রেটানিং পর্যন্ত হতে পারে। নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি একটি খুব ইন্টারেস্টিং টপিক বা মজার টপিকও বলতে পারেন। সেটা হচ্ছে স্নোরিং বা নাক ডাকা। এটা একদিকে সমস্যা নয়, আবার সমস্যাও। মানে খুব সাধারণভাবে জেনারেলি এটাকে খুব একটা সমস্যা হিসেবে সবাই ধরেন না। তো বহুদিন ধরে নাক ডাকার সমস্যায় চলছে ঠিক আছে, নাক ডাকে, ওর এরকমই, একটু পাশ ফিরে শো ঠিক হয়ে যাবে, বা একটু এই কর সেই কর, এরকমভাবে একটা চলে, খুব ক্যাজুয়ালি নেয় সবাই নাক ডাকাকে। তবে হ্যাঁ, নাক ডাকা যে খুব নাক ডাকলেই যে খুব সমস্যার কিছু তাও নয়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যদি নাক ডাকার সাথে মানে আপনি রাতে রেগুলার ঘুমন্ত অবস্থায় নাক ডাকছেন, তার সাথে আপনার এবং নাক ডাকার আওয়াজটা খুব স্ট্রং, খুব লাউড স্বরে হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে আপনার গলায় বা ইন্টারনাল মানে মুখের ভেতরে ইন্টারনাল অর্গানগুলোতে আপনার বেশ ভাইব্রেশন হচ্ছে, সাউন্ডটা জোরে হচ্ছে, আপনি স্যাটিসফাইড হতে পারছেন না আপনার ঘুমে, তার জন্য আপনার দিনের বেলায় একটা ক্লান্তিবোধ কাজ করছে, বা আপনার কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনার যেন ব্রেনটাও ঠিকমতো কাজ করছে না, এরকম একটা পরিস্থিতি দেখা দিচ্ছে। বহুদিন ধরে যদি এরকম চলে এবং তার সাথে নাক ডাকার সমস্যা থাকে, তাহলে কিন্তু নাক ডাকা অবশ্যই একটা সমস্যার মধ্যে, এবং সব অ্যাসোসিয়েটিং সিমটমগুলো যদি না থাকে তাহলে নাক ডাকা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই, কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলে হয়ে যাবে। কিন্তু যখন এরকম ধরনের সমস্যা থাকবে তার সাথে, এবং এর সাথে খুব ইম্পর্টেন্ট একটা যেটা বলবো, যে স্লিপ অ্যাপনিয়া যদি ডেভেলপ করে আপনার, মানে রাতের বেলায় ঘুমন্ত অবস্থাতে অল্প সময়ের জন্য আপনার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, দমটা আটকে আসছে, এরকম অবস্থায় এরকম যদি সিমটম দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ট্রিটমেন্টে যেতে হবে। সিরিয়াসলি আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। এই নাক ডাকার সমস্যা অনেকেই ভোগেন, বিশেষ করে যে নিজে নাক ডাকে সে তো খুব একটা বুঝতে পারে না, কিন্তু তার সাথে আরও যারা থাকে ফ্যামিলি মেম্বাররা, তাদের ঘুমের অনেক ব্যাঘাত ঘটে। এরকমই যারা মানে সাফার করছে, এরকম কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে যে এই নাক ডাকা নিয়ে একটা এপিসোড করতে। তাই আজকের আমার এই এপিসোড তাদের জন্য। 4 ধরনের স্নোরিং হয়। নেজাল স্নোরিং, যেটা হচ্ছে নাক একদম ডিরেক্টলি নাকের সাথে রিলেটেড। তো যখনই আপনার নেজাল প্যাসেজ পার্সিয়ালি ব্লক হবে, তখন যে স্নোরিংটা হবে, যে নাক ডাকার সমস্যা থাকবে আপনার, তখনই সেটাকে নেজাল স্নোরিং বলা হচ্ছে। যেমন এবং এই নেজাল স্নোরিংয়ে নাক ডাকার যে আওয়াজটা একটা যেন ঘর ঘর করে একটা আওয়াজ হবে, একটা হুইসলিং মতো আওয়াজ হবে, মানে খুব তীব্র যে আওয়াজ থাকবে তা নয়, তুলনামূলক আওয়াজটা যেন একটু কম থাকবে, তাহলে বুঝতে হবে যে আপনার নাকের সাথে রিলেটেড কোনো নাকের প্যাসেজের আপনার কিছু ডিস্টার্ব হয়েছে, আপনার নেজাল স্নোরিং হয়েছে। জেনারেলি এটা হয়ে থাকে বিভিন্ন অ্যালার্জির কারণে হয়, ঠান্ডা লেগে গেল, বা ডাস্ট, ঘরে ঝোল ঝাড়া হয়েছে, ঘর পরিষ্কার করতে গিয়ে যে ডাস্টিং করতে গিয়ে যে ধুলোবালি লেগে যায় অনেক সময়, বা রাস্তায় পলিউশনে খুব বেশি ধুলোবালির রাস্তাতে আপনি যাতায়াত করেছেন, এরকম নানা ধরনের কোনো রকম অ্যালার্জিক এফেক্টের জন্য হতে পারে। যদি আপনার সাইনাস ইনফেকশনের সমস্যা থাকে,
ন্যাজাল পলিপ যদি হয়ে থাকে, কারণ ন্যাজাল পলিপ মানে নাকের ভেতরে একটা মানে ছোট্ট গোটা মতো ফুসকুড়ি মতো হবে, সেটাকে ন্যাজাল পলিপ বলা হচ্ছে। তো সেটা হলেও তখন আপনার প্যাসেজটা ডিস্টার্ব হচ্ছে। বা ডেভিয়েটেড সেপ্টাম যদি হয়, মানে দুটো নস্ট্রিলের মানে নাকের যে দুটো ছিদ্র তার মাঝখানে যে সেপ্টাম আছে সেইটা যদি ডেভিয়েটেড অবস্থায় সেটা ঠিক মতো না থাকে, ডিস্টার্ব থাকে, তো তখনও আপনার এই ন্যাজাল স্নোরিং দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে মাউথ স্নোরিং, যেখানে হচ্ছে কি, যেখানে আপনার ন্যাজাল প্যাসেজটা টোটালি ব্লক হয়ে যাচ্ছে এবং তখন আপনি টোটালি মুখ দিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন। ঘুমন্ত অবস্থায় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে গিয়ে আপনি অনেক বেশি মানে ন্যাজাল স্নোরিংয়ের যে আওয়াজটা তার থেকে আপনার আওয়াজটা আরও বেশি হবে, আরও বেশি জোরে একটু আওয়াজটা হবে, রামলিং সাউন্ড হবে, ঘর ঘর মতো একটু আওয়াজ হবে। সেরকম যদি নাক ডাকা হয় সেটাকে, এবং জেনারেলি টনসিল এনলার্জ হয়ে গেলে আমাদের যে গলার ভেতরে এখানে আমাদের টনসিল আছে, যে টনসিল গ্ল্যান্ডটা আছে, সেটা যদি খুব বেশি বড় হয়ে যায়, ফুলে যায়, সেটা যে কোনো কারণে হতে পারে। কারো টনসিলের ইনফেকশনের কারণে হতে পারে, বা টনসিলের মানে ঠান্ডা লেগেও টনসিল এনলার্জ অনেক সময় হয়ে যায়। তো এই যে শীতকাল এসেছে, তো ঠান্ডা হাওয়াতেও টনসিল এনলার্জ হয় যাদের টনসিলের সমস্যা আছে। তো এইসব সমস্যা হলে তখন মাউথ স্নোরিং দেখা যায়। টাং স্নোরিং হয়, সেটা হচ্ছে কি না, টাং স্নোরিংয়ের আওয়াজ কিন্তু একটু তীক্ষ্ণ টাইপের হবে, একটু হাই পিচ আওয়াজ হবে এবং তীক্ষ্ণ টাইপের হবে। এবং টাং স্নোরিংয়ে কী হচ্ছে না, টাংটা টোটালি যেন রিল্যাক্স কন্ডিশন হয়ে যায়, মানে জিভটা যেন রিল্যাক্স হয়ে গেছে, তার যে অ্যাসোসিয়েটিং তার উপরে যে লেয়ারগুলো, মাসেলগুলো, মিউকাস লেয়ারগুলো যেন একটা রিল্যাক্স হয়ে আছে, কোলাপস টাইপ হয়ে আছে। এবং জেনারেলি এটা বেশিরভাগ দেখা যায় যদি খুব বেশি অ্যালকোহল ড্রিঙ্ক করার পরে এরকমভাবে টাং স্নোরিং হয়, বা ঘুম হচ্ছে না ঠিক মতো, আপনি রেগুলার হয়তো ঘুমের জন্য কোনো রকম মেডিসিন খাচ্ছেন, তার সাইড এফেক্ট হিসেবেও অনেক সময় টাং স্নোরিং দেখা যায়। আবার যারা ওভারওয়েট হয়েছে, কারণ ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য ফলে কী হচ্ছে, শিথিল হয়ে যায় আপনার এই মাসেলগুলো, এই নার্ভগুলো শিথিল হয়ে যায়, তাতেও এফেক্ট হয় এবং তখনই নাক ডাকা মানে ওই যে স্নোরিংয়ের আওয়াজটা হয়, তখন সেটা টাং স্নোরিং হয়। নেক্সট হচ্ছে থ্রোট স্নোরিং। এই থ্রোট স্নোরিংটা সবচেয়ে জোরে হয় কিন্তু। এই যে এর আগে যে তিনটে আমি স্নোরিং বললাম, যে নাক ডাকার সমস্যা বললাম, সেগুলোর মধ্যে থ্রোট স্নোরিংয়ে আওয়াজটা সবচেয়ে বেশি হয় এবং এটা কিন্তু সবচেয়ে সিরিয়াস টাইপ অফ স্নোরিং বলবো। কারণ এই স্নোরিংয়ের সমস্যা যাদের থাকে তাদের মাসেল টিস্যু সব কিছু মানে আমাদের এই যে নিঃশ্বাসের সঙ্গে রিলেটেড, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি তার সঙ্গে রিলেটেড আমাদের নাক, মুখ, জিভ, গলা সব কিছুর ভেতরে যে মাসল, যে নার্ভ, সব কিছুর একটা রিল্যাক্স কন্ডিশন হয়ে যায়। থ্রোটটা যেন আমাদের গলা যেন কোলাপস টাইপ হয়ে যায়। নস্ট্রিল দিয়ে, মুখ দিয়ে আমরা যে এয়ারটা ইনহেল করছি, অক্সিজেনটা নিচ্ছি পরিবেশ থেকে, সেটা আমাদের লাংসে যাবে, তবে গিয়ে লাংসটা আমাদের কাজ করবে, আমাদের শরীর ঠিক থাকবে, ব্রিদিং প্রসেসটা, রেসপিরেটরি সিস্টেমটা চলবে। কিন্তু এই প্যাসেজই যখন মারাত্মকভাবে ডিস্টার্ব হবে, রিল্যাক্স হয়ে যাবে, ঠিকমতো এয়ারটাকে কালেক্ট করতে পারবে না, তখন লাংসে পর্যন্ত মানে প্রবলেম হবে, একটা ব্রিদিং সমস্যা দেখা যাবে। এবং এর সাথে বিশেষ করে থ্রোট স্নোরিংয়ের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একদম মানে রাতের বেলায় ঘুম হঠাৎ করে ভেঙে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো এরকম হচ্ছে। কী কী কারণে নাক ডাকা হতে পারে? একটা হচ্ছে বয়সজনিত কারণে। বয়স বেড়ে গেলে অটোমেটিক্যালি আমাদের শরীরে সব কিছু মাসল, নার্ভ সব কিছু একটু তো তার অ্যাক্টিভিটি কমে যায়, একটু রিল্যাক্স কন্ডিশন হয়, আস্তে আস্তে তার ক্ষমতা কমে যায়, একটু রিল্যাক্স হয়ে যায়। ফলে আমাদের এই নাক, মুখ, গলার যে মাসল, যে নার্ভ, সেগুলো অনেকটা শিথিল অবস্থা হয়। সেই জন্য বয়সজনিত কারণে নাক ডাকা হতে পারে। তো বয়সজনিত কারণে নাক ডাকা হলে তার সঙ্গে যদি খুব সেরকম প্রবলেম না থাকে তাহলে সেটাকে খুব একটা সমস্যার মধ্যে ধরা হয় না। খুব বেশি স্মোকিং করে বা খুব বেশি অ্যালকোহল নেওয়ার অভ্যেস আছে, তাদেরও কিন্তু স্নোরিংয়ের সমস্যা খুব ডেভেলপ করে। ঠিকমতো ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খাচ্ছেন, তার সাইড এফেক্ট হিসেবেও স্নোরিং ডেভেলপ করতে পারে। ওভার ওয়েট আপনার স্নোরিং ডেভেলপ করবে, সেই জন্য ওয়েটকে সবসময় রিডিউস রাখা দরকার, ডায়েট আপনার সেইভাবে রাখা দরকার যাতে ওভার ওয়েট না হয়ে যায়। ওয়েট বেশি হলেও নাক ডাকার সমস্যা দেখা যায়। আমাদের শরীরে অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম থাকলে, যদি কারোর এনলার্জ অ্যাডিনয়েড হয়, এনলার্জ টনসিল হয়, বা টনসিলের সাইজটা এমনিতেই বড়, বা জিভের সাইজটা একটু বড়, বা ডেভিয়েটেড সেপ্টাম যদি হয়, তো এরকম ধরনের যদি অ্যানাটমিক্যালি যদি আপনার কিছু সমস্যা থাকে তাহলেও নাক ডাকার প্রবলেম আপনার হতে পারে বা নাক ডাকায় আপনি ভুগতে পারেন। তো নাক ডাকা থেকে আপনি কিভাবে নিজেকে রিলিফ পাবেন? আমি কমপ্লিকেশনের কথাটা দিয়েই শুরু করেছিলাম।
কারণ হচ্ছে যে নাক ডাকা যদি ঠিক সময়ে ট্রিটমেন্ট না করেন তাহলে অনেক বড় সমস্যায় আক্রান্ত হতে পারেন, আপনার লাইফ থ্রেটেনিং পর্যন্ত হতে পারে। আপনার স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করবে, আপনার ব্লাডে অক্সিজেন লেভেল কমে যেতে পারে, আপনি অতিরিক্ত ক্লান্তি বোধ করবেন, বা আপনার ঠিকমতো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করবে, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই সময় থাকতে নাক ডাকার ট্রিটমেন্ট করা খুব দরকার। তবে আমি যেটা বললাম যে নাক ডাকার সাথে সাথে যদি আপনার অ্যাসোসিয়েটিং খুব একটা সমস্যা যেগুলো আমি বললাম সেগুলো যদি না থাকে তাহলে কিছু হোম ট্রিক্স আপনি অ্যাপ্লাই করবেন। সবচেয়ে প্রথমটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ওয়েট আপনার ঠিক আছে তো। যদি ওয়েট আপনার বেশি থাকে তাহলে কিন্তু প্রথমেই চেষ্টা করতে হবে আপনাকে ওয়েটটা কমানোর। আপনাকে নর্মাল ওয়েট বজায় রাখার চেষ্টা করতে হবে, সেটা সবচেয়ে প্রথম। তারপর হচ্ছে রোজ বেড টাইমটা যেন ঠিক থাকে, আপনার ঘুমোতে যাওয়ার টাইমটা একই রাখবেন। রোজ রাত 10টা তো 10টা, 11 তো 11টা, নাহলে 12টা তো 12টা, এটা আপনি ঠিক রাখবেন। এবং ঘুমের ডিউরেশনটাও ঠিক রাখবেন, 7 থেকে 8 ঘন্টা ঘুম যেন অবশ্যই হয়। এই রেগুলেটরিটা মেনটেন করাও খুব প্রয়োজন। ডিনার সবসময় একটু হালকা খাবেন। বিফোর বেড টাইম রাতের বেলায় ডিনার কখনোই একটু বেশি খাবেন না, হেভি মিল খাবেন না। আর যদি স্মোকিংয়ের হ্যাবিট থাকে, অ্যালকোহল নেওয়ার হ্যাবিট থাকে, সেটাকে অবশ্যই টোটালি বন্ধ করুন। এবং প্রথমেই টোটালি বন্ধ করতে না পারলে আস্তে আস্তে কমানোর চেষ্টা করুন এবং সেটাকে টোটালি বন্ধ করবেন। এটা কোনো অ্যাঙ্গেল থেকে কোনো দিনই আপনার কোনো উপকারে লাগবে না, বরং আপনার এমনিতে অন্যান্য আরও অনেক ডিজিজ কন্ডিশন বলতে গিয়ে আমি আপনাদেরকে সবসময় অ্যালকোহল স্মোকিংয়ের এগেনস্টেই বলেছি, আজও বলবো। অ্যালকোহল বেশি নেওয়ার অভ্যেস থাকলে বা স্মোকিংয়ে বেশি অভ্যেস থাকলে কিন্তু আপনার সেটাকেও কুইট করতে হবে, সেটাকে স্টপ করতে হবে। এবং আপনি চিত হয়ে মানে সুপাইন পজিশনে পিঠের ভরে শোবেন না, যে কোনো একটা দিকে পাশ ফিরে শোবেন, তাহলেও দেখবেন আপনার এটা সমস্যাটা একটু কম হবে। আর একটা যেটা হচ্ছে আপনি যে ঘুমোচ্ছেন আপনার পিলোটাকে একটু 4 থেকে 6 ইঞ্চি একটু উঁচু দিকে করবেন, একটু ইনক্লাইন পজিশনে রাখবেন। আপনার বেড অ্যাজ এ হোল বেডকে যদি ইনক্লাইন পজিশনে করতে পারেন মাথার দিকটা, সেটা খুব ভালো হয়। সেটা যদি না হয় আপনি আপনার পিলোটাকে 4 থেকে 6 ইঞ্চি একটু ইনক্লাইন পজিশনে করে দেবেন। এইভাবে কিছু ট্রিক্স আপনি অ্যাপ্লাই করবেন। এতে যদি আপনার ঠিকমতো কাজ না হয়, ভালো না হয়, তাহলে অবশ্যই ডক্টর কনসাল্ট করা দরকার। আপনার সমস্যা অনুযায়ী ডাক্তারবাবু আপনাকে নেজাল ডায়ালেটর ইউজ করতে বলতে পারেন, বা আর একটা স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করে গেছে যেটা খুবই সিরিয়াস কন্ডিশন, যেটাতে আপনার অনেক বড় বিপদ হতে পারে। তাই সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সিপ্যাপ একটা মেশিন আপনাকে দিতে পারেন, যেটা হচ্ছে কি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়েজ প্রেশার আপনাকে ফ্লো করবে, মানে হবে আপনার ঘুমন্ত অবস্থায়, যাতে আপনার এই ন্যাজাল প্যাসেজ বা মাউথের যে ব্রিদিংয়ের যে এরিয়াগুলো, ব্রিদিং ভালো করে ব্রিদিং নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস চালানোর জন্য যে আপনার প্যাসেজগুলো, সেগুলো যাতে ক্লিয়ার থাকে, রাতে যাতে আপনার স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে না পারে, সেই জন্যই আপনাকে তখন এই মেশিনটিও দিতে পারে। তো এরকম ধরনের কিছু আপনাকে ট্রিটমেন্টের মাধ্যমে যেতে হবে, এবং এর সাথে অ্যাসোসিয়েটিং আপনার যা সিমটম থাকবে তা সেই রিলেটেড আপনাকে মেডিসিন দেওয়া হবে। হোমিওপ্যাথিক্যালিও আপনার অ্যাজ এ হোল কিছু মেডিসিন আপনাকে দেওয়া যায়, আপনার সিমটোমেটিক্যালি মেডিসিন দেওয়া যাবে। তার সাথে আমি যে ট্রিকগুলো বললাম সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সব কিছুর সাথে আপনাকে লাইফস্টাইল আর ডায়েটটা খুব ভালো করে মেনটেন করতে হবে। কিছু পার্টিকুলার এক্সারসাইজ এবং ডায়েট আপনাকে মেনটেন করতে হবে। তো প্রথমে আসি ডায়েটে। এবং ডায়েটে আপনি কী কী রেস্ট্রিকশন করবেন, কী কী ফুড আইটেম আপনার ডায়েট প্ল্যান থেকে রিমুভ করতে হবে বা রেস্ট্রিকশন করতে হবে, সেটা আগে বলি। প্রথমেই বলি যে ডেয়ারি প্রোডাক্ট, ফুল ক্রিম ডেয়ারি প্রোডাক্ট, চিজ, বাটার, এগুলোকে আপনার ডায়েট প্ল্যান থেকে একটু কমাতে হবে, কারণ এগুলো আপনার করে মিউকাস সিক্রেশনকে ইনক্রিজ করে দেয়। এবং স্পেশালি যাদের হয়তো দুধ খাওয়ার খুব অভ্যেস আছে, দুধ খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে বিফোর বেড টাইম আপনার 4 ঘন্টা আগে আপনাকে মিল্ক নিতে হবে, দুধ খেতে হবে। বেশি রাতের দিকে আপনি দুধটা খাবেন না। আইসক্রিম বা বিভিন্ন কার্বোনেটেড বেভারেজেস যেগুলো হয় হাই ক্যালোরি, এগুলোকেও আপনার ডায়েট প্ল্যান থেকে রিমুভ করতে হবে, যাতে আপনার ওয়েটটা কন্ট্রোলে থাকে, ওয়েটটা ঠিক থাকে। রেড মিটকেও অ্যাভয়েড করতে হবে, কারণ রেড মিট ইনফ্লামেশন ডেভেলপ করে ওভারঅল আমাদের শরীরে। এছাড়াও ওয়েট গেইন করতেও রেড মিট খুব বেশি এনহান্স করে। রেড মিট খেলে আপনার ওয়েট গেইনও হওয়ার চান্স থাকবে বেশি, তাই রেড মিটকেও অ্যাভয়েড করতে হবে। কলাকেও অ্যাভয়েড করতে হবে। যাদের বিশেষ করে স্লিপ অ্যাপনিয়া আছে তাদের জন্য তো কলা খুবই অ্যাভয়েড করা দরকার, কারণ কলা বেশি খেলে সেক্ষেত্রে কলার মধ্যে যে ক্যালোরি আছে বা ফ্যাট আছে সেটার জন্য স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে পারে, বা স্লিপ অ্যাপনিয়া যাদের আছে তাদের জন্য আরও বেশি সমস্যা হতে পারে। তো সেই জন্যে এই খাবারগুলো আপনার ডায়েট প্ল্যান থেকে টোটালি রিমুভ করতে হবে।
এবং তাহলে কি খাওয়া উচিত? স্পেশালি মেলাটোনিন রিচ ফুড খেতে হবে। বিভিন্ন চেরিজ, যে ফল হয় চেরিজ, কর্ন মানে দানা জাতীয় জিনিস, ভুট্টা, এগুলোকে আপনার ডায়েট প্ল্যানে আরও বেশি করে ইনক্রিজ করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ যেসব আছে, টমেটো, ব্রোকলি, শসা, তারপরে আঙুর, ওমেগা 3 ফুডও আপনার ডায়েট প্ল্যানে ইনক্রিজ করতে হবে। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় অয়েলি ফিশ, যেটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনার ডায়েট প্ল্যানে রাখুন। বিভিন্ন সালমন, টুনা এই ধরনের মাছ আপনার ডায়েট প্ল্যানে রাখবেন। এছাড়াও বিভিন্ন নাটস জাতীয় জিনিস আপনার ডায়েট প্ল্যানে, বাদাম জাতীয়, কারণ বাদামগুলোতেও খুব ভালো রকম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, হেলদি ফ্যাট থাকে, তো সেই জন্য বিভিন্ন বাদামও আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। ট্রিপ্টোফ্যান রিচ ফুডও আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে হবে। ট্রিপ্টোফ্যান বেশি পাওয়া যায় টার্কিজ যে চিকেন হয় সেটাতে বেশি পাওয়া যায়। এছাড়াও আমাদের নর্মাল যে চিকেন আমরা খাই সেই চিকেন, মাছ, বিভিন্ন বিনস জাতীয় জিনিস, বিভিন্ন বাদাম জাতীয় জিনিস মানে দানা শস্য বা যে বিভিন্ন বিনস যেগুলো দানাগুলো হয় বা বিভিন্ন ধরনের বাদাম, এইসবের মধ্যেও ট্রিপ্টোফ্যান খুব ভালো পরিমাণে থাকে। এছাড়াও সিজনাল ভেজিটেবলগুলো যদি আপনার ডায়েট প্ল্যানে রাখেন তার মধ্যেও ট্রিপ্টোফ্যান আপনার মিট আপটা অনেকখানি ভালো হবে। মধুও খুব ভালো, রেগুলার আপনার ডায়েট প্ল্যানে আপনি মধু রাখতে পারেন। সকালে মধু লেবু জল খান, সেটা আপনার খুবই উপকারী হবে। এবং এই মধুও আপনার যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট আছে, ফলে কি হচ্ছে আপনার জেনারেলি কী হচ্ছে যে একটা ইনফ্লামেশন হয়ে আছে ইন্টারনাল লেয়ারে, সেই জন্য আমাদের মানে এয়ারওয়েজটা, আমাদের প্যাসেজটা আমাদের ডিস্টার্ব হচ্ছে, ব্লকেজ হচ্ছে। তো যখন এই মধু আপনি রাখবেন, একটু ভালো করে রাখবেন, দেখবেন সেই ইনফ্লামেশনগুলোকে প্রিভেন্ট করতে আপনার সাহায্য করবে বা সেই ইনফ্লামেশনগুলো হবে না, কম হবে। তো সেই জন্য মধুটাকেও আপনার ডায়েট প্ল্যানে রাখলে খুব ভালো হবে। অলিভ অয়েলও আপনার খুব ভালো কাজ করে। আপনি নর্মাল যে অয়েল খাচ্ছেন তার সঙ্গে একটু মাঝে মাঝে, অলিভ অয়েল জানি খুব কস্টলি হয়, তো সেই অয়েলগুলোর মাঝে মাঝে একটু এক দিন ব্রেক করে আপনি অলিভ অয়েলও আপনার ডায়েট প্ল্যানে রাখুন। অলিভ অয়েল দিয়ে হালকা সতে প্রিপারেশন বা স্যালাড ড্রেসিং এগুলোকে আপনি অলিভ অয়েলে করুন, মিলিয়ে মিশিয়ে এইভাবে করুন। এইভাবে অলিভ অয়েলটাও আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন। বিভিন্ন ধরনের চাও আপনার খুব ভালো উপকার করবে, তবে দুধ চা, দুধ কফি নয়। গ্রিন টি, ব্ল্যাক টি, ক্যামোমাইল টি বা পুদিনা পাতার চা, এরকমভাবে এইসবের ধরনের যে হার্বাল টিগুলো হয়, এগুলো যদি আপনার ডায়েট প্ল্যানে একটু ইনক্লুড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে থ্রোট কনজেশন বা গলার মিউকাস লেয়ার, মুখের গলার মধ্যে যে মিউকাস লেয়ারগুলো, সেখানে যে কনজেশন হয় বা ইনফ্লামেশন ডেভেলপ করে, সেগুলোকে একটু রিলিফ পেতে বা সেটাকে কিছুটা, যতটা বাড়তো তার থেকে কিছুটা প্রিভেন্ট করতেও আপনাকে প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করবে। তো এরকম ধরনের ডায়েট প্ল্যানটাকে আপনাকে মেনটেন করতে হবে। আর ওভারঅল যেটা আমি বলবো, ওয়েট সবসময় কিন্তু কন্ট্রোলে রাখবেন। আপনি যদি নর্মাল ওয়েটেও আছেন, খেয়াল রাখবেন যেন আপনার খাওয়া দাওয়ার ধরন এমন না হয়ে যায় যে ওয়েট আরও ইনক্রিজ করছে। আর যারা অলরেডি ওভার ওয়েট আছেন তারা তো একদম পুরোপুরি ওয়েটকে কন্ট্রোল করার জন্য পারফেক্ট ডায়েট, এক্সারসাইজ খুব ভালো করে মেনটেন করবেন, যাতে ওয়েটটা আপনার নর্মাল ওয়েটে চলে আসে। মেডিসিনাল ট্রিটমেন্ট, কিছু ট্রিক্স, কিছু ডায়েট প্ল্যান, এসবের সাথেও কিছু এক্সারসাইজ কিন্তু আপনাকে রেগুলার করতেই হবে। স্নোরিংয়ের জন্য এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র মেডিসিনাল ট্রিটমেন্ট নিয়ে বা ডায়েট প্ল্যান মেনটেন করেও কিন্তু আপনার স্নোরিংকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। বেশ কিছু এক্সারসাইজ আপনাকে মাস্ট করতেই হবে। এক্সারসাইজের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি আজকে প্রথমবার দেখছেন। নেক্সট একসাথে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি নেক্সট পার্টে আমি আপনাদেরকে এক্সারসাইজটা ডিটেলে যতটা সম্ভব পারবো, আমি এক্সপার্ট নই কিন্তু যতটা সম্ভব পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। কামিং এপিসোডে অবশ্যই আমি এক্সারসাইজ নিয়ে আপনাদেরকে ডিটেলে ডিসকাস করব। আজকের ভিডিও দ্বারা নিশ্চয়ই আপনারা অনেকে উপকৃত হয়েছেন, এবং যারা উপকৃত হয়েছেন তারা সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠান্ডা পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন, ভালো করে প্রোটেকশন নিয়ে বাইরে যাতায়াত করবেন। নমস্কার।